সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার দেখে নিই। দেখুন, এখানে প্রথমে রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, 18টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া থাকবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে রাধারানীর বয়স কত। এখানে অপশন রয়েছে 8-10 বছর, 10-12 বছর, 10-11 বছর, 10-12-14 বছর। তো রাধারানীর বয়স কত? উত্তর লিখবে 10-11 বছর। এরপরের প্রশ্ন 1-2 নম্বর দাগে বাঙালির ছেলে ফিরে এলো দেশে। বাঙালির ছেলে হলেন কবি জয়দেব, সন্ন্যাসী বিবেকানন্দ, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, পণ্ডিত রঘুনাথ। তো বাঙালির ছেলে, এখানে বাঙালির ছেলে হলেন কে? উত্তর হচ্ছে রঘুনাথ। 1-3 নম্বর দাগে আকাশে সাতটি তারা কবিতার উৎস গ্রন্থ। অপশন কয়ে দেওয়া আছে মহা পৃথিবী, এরপর সাতটি তারার তিমির, রূপসী বাংলা, ধূসর সন্ধ্যা। সঠিক উত্তর অপশন গ লিখবে, রূপসী বাংলা। 1-4 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল 5, 7, 6 না 9। উত্তর এখানে হচ্ছে অপশন খ হবে 7টি। 1-5 নম্বর স্বামীজির মতে নারীকুলের রত্ন বিশেষ হলেন মিসেস সেভিয়ার, মিস ম্যাকলাউড, মিসেস বুল, মিস নোবেল। উত্তর হচ্ছে মিসেস সেভিয়ার। এরপর 1-6 নম্বর দাগে প্রশ্ন ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফরাসি, আরবি, হিন্দি, উর্দু। সঠিক উত্তর অপশন ক হবে ফরাসি। ঠিক আছে, ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফার্সি ভাষা। এরপর হচ্ছে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন, কথাটি বলেন প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজ চালক না দুই রক্ষী। এই কথাটি বলেন কে? রক্ষী। 1-8 নম্বর থেকে প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছে বহু বছর, 27 বছর, 32 বছর না 36 বছর। তো প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছে 27 বছর। এরপর 1-9 নম্বর থেকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে না ডিসেম্বরে। তো পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় নভেম্বরে। 1-10 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে স্বর্ণপর্ণী পাওয়া যায় গিরিডিতে, কসৌলিতে, কাশিতে না কালকায়। উত্তর লিখবে এখানে অপশন কয়টা? কসৌলিতে। 1-11 নম্বর তারণধুরীর উদাহরণ ডয় শূন্য র, ত র না তালবস্য। উত্তর হচ্ছে এখানে অপশন ক হবে ডয় শূন্য র বা ডয় বিন্দু র। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে 1-12 নম্বর প্রাণ থেকে পরাণ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন। এটা অপশন দেওয়া আছে স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীভবন না স্বরভক্তি। প্রাণ থেকে পরাণ এটা হচ্ছে আমাদের অপশন ঘ উত্তর হবে স্বরভক্তির উদাহরণ। নেক্সট হচ্ছে দেখো 1-13 নম্বর কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হতে পারে। সংকলন, গবাক্ষ, পরম্পর, উত্তর অপশন গ পরম্পর। এরপর হচ্ছে 1-14 নম্বর দাগে বাড়ি শব্দটি শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর অন্তর্গত। তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, বেশি। উত্তর হচ্ছে বাড়ি, এটা হচ্ছে তদ্ভব শব্দ। এরপর 1-15 নম্বর দাগে আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখতে এলাম নিম্নরেখ পদ অংশটি গঠনগত দিক থেকে মৌলিক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া। তো দেখে এলাম এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, অপশন খ। 1-16 নম্বর দাগে কোনটি পদান্বয়ী অব্যয় নির্দেশ করো। অপশন কয়ে দেওয়া আছে কিংবা, সঙ্গে, ও আর ছি ছি। এর মধ্যে কোনটি পদান্বয়ী অব্যয়, সেটা হচ্ছে অপশন খয়টা হবে উত্তর সঙ্গে। নেক্সট 1-17 নম্বর দাগে রাজা ও মন্ত্রী উভয়ে ঘটনাটি শুনে বিস্মিত হলেন। রেখাঙ্কিত পদটি সমষ্টিবাচক বিশেষ্য, সাপেক্ষ, সর্বনাম, সর্বনামের বিশেষণ না সমষ্টিবাচক সর্বনাম। তো এটা হচ্ছে আমাদের একটি সমষ্টিবাচক সর্বনাম। ওকে, উভয়ে এটা হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। 1-18 নম্বর দাগে নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। বাক্যে ক্রিয়ার কাল রূপ সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত ভবিষ্যৎ। তো এটা হচ্ছে আমাদের পুরাঘটিত বর্তমান কালের একটি উদাহরণ। 2 নম্বর থেকে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে এবং 18টি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। তো এর 1-এর দাগে কলিঙ্গ দেশে নিরন্তর কত দিন হয়। উত্তর হচ্ছে কলিঙ্গ দেশে নিরন্তর 7 দিন বৃষ্টি হয়। 2 নম্বর সে প্রচুর সম্পত্তি করে ফেললো, কে কত বছর পরিশ্রম করে সম্পত্তি করে ফেললো। উত্তর হচ্ছে ইলিয়াস 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো। 3 নম্বর হচ্ছে আমি চমকে উঠলাম, কে কেন চমকে উঠলেন। উত্তর লিখবে গল্পকথক সুকুমার অনেক বছর পর চেনা গলায় নিজের নাম শুনে চমকে উঠলেন। 4 নম্বর হচ্ছে গাজনের বাজনা বাজায়। গাজনের বাজনা বলতে কবি কি বুঝিয়েছেন। এখানে উত্তর লিখবে গাজনের বাজনা বলতে কবি বাজনা উৎসবকে কেন্দ্র করে বাজানো বাজনাকে বুঝিয়েছেন। ওকে,
এরপর দেখো 4-2-5 নম্বর, তিনি আমেরিকায় আমার বিশেষ বন্ধু ছিলেন, তিনি কে? উত্তর হচ্ছে তিনি হলেন মিসেস বুল। এরপর 2-6 নম্বর, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে এমন ভ্রম? তো শ্বেত কুজ্ঝটিকে দেখে এমন ভ্রম। 2-7 নম্বর, শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে যায়? তো শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায় শচী তীর্থে। 2-8 নম্বর, ম্যালিপাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা কিরূপ থাকে? উত্তর লিখবে ম্যালিপাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট থাকে। 2-9 নম্বর হচ্ছে শঙ্কুর বাগানের মালির নাম কি? তো শঙ্কুর বাগানের মালির নাম হচ্ছে হরিকিষণ। এরপর 10 নম্বর দাগে, তার বাসস্থান লন্ডনে, একটা চিঠি লিখি, কে কাকে চিঠি লেখেন? উত্তর হচ্ছে শঙ্কু জেরেমি স্যান্ডার্সকে চিঠি লেখেন। 11 নম্বর, সংজ্ঞা সহ উদাহরণ দাও পার্শ্বিক ধ্বনি। তো যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন হচ্ছে ল। 12 নম্বর, গল্প থেকে গপ্প, এটা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হচ্ছে সমীভবনের উদাহরণ। 13 নম্বর, দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি সংকর শব্দের উদাহরণ হচ্ছে হেড পণ্ডিত ও হাট বাজার। ওকে, এরপরের প্রশ্ন দেখুন। 14 নম্বর, সন্ধিবদ্ধ পদটি বিচ্ছেদ করো, গল্পটা হয়তো তন্ময় শুনে থাকবে। এর মধ্যে তন্ময়, এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে তনুযোগময় তন্ময়। এরপর 15 নম্বর, ব্যুৎপত্তি নির্ণয় করো বরণীয়, এটাকে ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে বরণীয়, ব্রিজ গণীয় বরণীয়। 16 নম্বর হচ্ছে অপত্য অর্থে প্রধান শয়ে নয় জয়ফলা। ওকে, প্রত্যয়ান্ত একটি শব্দ লেখো, এখানে উত্তর লিখবে দ্বৈত। 17 নম্বর হচ্ছে বাক্যে ব্যবহার করে সর্বনামীয় বিশেষণের একটি দৃষ্টান্ত দাও। তো এখানে এই বাগানে অনেক আম গাছ আছে, ঠিক আছে, এরকম একটি বাক্য আমরা লিখলাম। 18 নম্বর, সংস্কৃত ও বাংলা উপসর্গের একটি পার্থক্য লেখন। তো সংস্কৃত উপসর্গ কেবল ধাতুর আগে বসে ধাতুর আগে বসে শব্দ সৃষ্টি করে, অপরপক্ষে বাংলা উপসর্গ মৌলিক বা তদ্ধিতান্ত শব্দের আগে বসে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে, কম বেশি 60টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে, 3-5 15 নম্বর দেওয়া আছে। 3-1 প্রশ্ন, একটি সব প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে উঠে কত হলাহল, উঠে কত সুধা, হলাহল ও সুধা শব্দটির অর্থ লেখো, পংক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও। 3-1 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্রোতের বিদ্রুপ শুনি, প্রতিবার দাঁড়ের নিক্ষেপে প্রসঙ্গ উল্লেখ করে পংক্তিটির অর্থ স্পষ্ট করো। যেকোনো একটি লিখতে হবে দুটি প্রশ্নের মধ্যে। আমরা প্রথম 3-1 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। হলাহল শব্দটির অর্থ হলো বীজ এবং সুধা শব্দটির অর্থ হলো অমৃত। সভ্যতা হলো মানব সমাজের উন্নত জীবনযাত্রার প্রতীক। সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা হলো সভ্যতার নিত্য নতুন অসংখ্য চাহিদা। এই চাহিদা মেটানোর জন্য সভ্যতায় সংঘাতের অস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংগ্রাম প্রাণ হনন হলো হলাহল তুল্য বিষ। অন্যদিকে সভ্যতায় যুদ্ধ নয় শান্তির মন্ত্রে মানুষকে দীক্ষিত করেছে। যে প্রেম প্রীতি ও ভালোবাসার মহান বোধের কথা, এটাই হলো সুধা অর্থাৎ অমৃত। 3-2 নম্বর হচ্ছে একটি বাক্যে একটি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। 3-2-1 প্রশ্নে বলা হচ্ছে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কার উক্তি? কেন শান্তি ছিল না? 2 নম্বর, রাধারানীর রোদন বন্ধ হইল, রোদনের কারণ বুঝিয়ে দাও, রোদন কেন বন্ধ হলো? তোমরা 3-2 নম্বর প্রশ্নের উত্তর লিখে দেখো। রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ায় রাধারানী কাঁদছিল। ঠিক আছে, অন্ধকারে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ তার ঘাড়ের ওপর এসে পড়ায় ভয়ে রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। তারপর সেই অপরিচিত ব্যক্তি রাধারানীর পরিচয় জানতে চান। পরিচিত না হলেও গলার আওয়াজে রাধারানী বুঝতে পেরেছিল লোকটি দয়ালু, তাই তার কান্না বন্ধ হয়েছিল। 3 নম্বর, এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 1 নম্বর দেখে জিহাদ ঘোষণা করা আহম্মকি বলে মনে করতেন, কে মনে করতেন, এমনটা মনে করার কারণ কি? তারপর হচ্ছে 3-2 নম্বর হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে পাহাড়িদের জীবনযাত্রা পরিচয় দাও। তো দুটোর মধ্যে আমরা একটি প্রশ্ন উত্তর লিখছি। 3-2 নম্বর প্রশ্নটা, পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা বেগম রোকেয়া সেখানকার স্থানীয় ভুটিয়া মহিলাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এই ভুটিয়া সম্প্রদায়ের মহিলারা নিজেদের পাহাড়নি বলেন। লেখিকার মতে পাহাড়নিরা অত্যন্ত সাহসী, সৎ ও পরিশ্রমী। তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে। বেঁচে থাকার জন্য তারা পুরুষদের উপর নির্ভরশীল নয়। 3-4 নম্বর একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে, তার বিলম্বের কারণ কি? এরপর 3-4 2 নম্বর হচ্ছে বোঝা যাচ্ছে এই আংটিটা রাধার খুব প্রিয় ছিল।
ওকে, রাজার নাম কি, কিভাবে বোঝা যায় আংটিটা তার প্রিয় ছিল? তোমরা 3-4 2 নম্বর প্রশ্নের উত্তর লিখছি। রাজার নাম হচ্ছে দুষ্মন্ত। ঠিক আছে, রাজামশাই আংটি ফিরে পেয়ে এত খুশি হয়েছিলেন যে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ তিনি ধীবরকে পুরস্কার হিসাবে দিয়েছিলেন। ওই বিপুল পরিমাণ অর্থ ধীবরকে পারিতোষিক স্বরূপ দেওয়া থেকে বোঝা যায় আংটিটা রাজার খুব প্রিয় ছিল। 3-5 নম্বর, এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-5 একের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর তৈরি পাখি ওড়ানোর যন্ত্রটির নাম কি, যন্ত্রটির বর্ণনা দাও। তো 3-5 2 নম্বর হচ্ছে, 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। 3টি প্রাণী কে কে? মঙ্গলের নদী ও জলের বিবরণ দাও। ওকে, তো এখানে আমরা 3-5 একের প্রশ্নের উত্তর লিখছি। প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম অর্নিথিন যন্ত্র। ঠিক আছে, এরপর যন্ত্রটি দুটি অংশে বিভক্ত, একটি অংশ খাতার মতো, একটি অংশে পাখি থাকবে, দ্বিতীয় অংশে খাতার সঙ্গে বৈদ্যুতিক লাইনের যোগ থাকবে এবং পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি সঞ্চালিত হবে। এরপর 4 নম্বর দেখে কম বেশি 150টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5-5 25 নম্বর। প্রথমে রয়েছে দেখো 4-1 প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। ভাঙার গান কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের জাতীয়তাবাদী ভাবনার পরিচয় দাও। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি না ফুরোনোর কথা বলা হয়েছে কবিতার ভাববস্তু অনুসরণ করে কথাটির অর্থ বুঝতে হবে। ঠিক আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুটির মধ্যে। 5 নম্বর মানে এগুলো তোমাদের প্রশ্ন। ঠিক আছে, এরপর 4-2 এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম রয়েছে, তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠলো, তার মধ্যে কার কথা বলা হয়েছে এখানে? তার মন বিচলিত হওয়ার কি পরিণতি হয় লেখো। ঠিক আছে, এরপর দেখো 4-2 নম্বর, চন্দ্রনাথ পাঠ্যাংশ অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এরপর 4-3 নম্বর, একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রথমে রয়েছে 4-3 প্রশ্ন, বাংলা আত্মনির্ভরশীল নয় এমন মন্তব্যের কারণ কি? বাংলায় নতুন শব্দের আমদানি কেন বন্ধ করা যাবে না বলে লেখক মনে করেন? 3-2 নম্বর, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কাকে এই পরামর্শ দিয়েছেন লেখক, কোন কোন বিষয়ে চিন্তার পরামর্শ দিয়েছেন লেখক। ঠিক আছে, তো দুটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর, এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম রয়েছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীদের কথোপকথনে তাদের স্বভাবের কিরূপ পরিচয় উঠেছে লেখো। 4-2 নম্বর হচ্ছে, মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। ওকে, মহারাজকে মহারাজকে কি নিবেদন করেন? বক্তার কথা শুনে মহারাজের কেমন প্রতিক্রিয়া হয় লেখো। 5 নম্বর, এখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বর্ণপর্ণী গল্পে মিরাকিউরাল আবিষ্কার ও তার প্রয়োগের বৃত্তান্ত সংক্ষেপে লেখো। এরপর হচ্ছে, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, দিনটির বিশেষত্ব বুঝিয়ে দাও। 5 নম্বর থেকে এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। কম বেশি 125টা শব্দের মধ্যে প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। প্রথমে রয়েছে দেখো 5-1 প্রশ্ন, ভাব সম্প্রসারণ করতে হবে। এখানে দেওয়া আছে, এ জগতে হাই সেই বিশেষ যায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। এবং 5-2 নম্বর দেওয়া আছে, এখানে ভাবার্থ লিখতে হবে। যদি আনন্দের দক্ষিণ হাওয়া সকলের অন্তরের মধ্যে এক বাণী উদ্বোধিত করে, তাহলে যতক্ষণ সেই উদ্বোধনের বাণী আমাদের কর্মে প্রবৃত্ত না করে ততক্ষণ উৎসব পূর্ণ হতে পারে না। প্রকৃতির মধ্যে এই যে উৎসবের কথা বললুম তা কর্মের উৎসব। এরপর দেখো কি রয়েছে, আম গাছ যে আপনার মঞ্জরি বিকশিত করে তা তার সমস্ত মজ্জা থেকে প্রাণীর সমস্ত চেষ্টা দিয়ে কর্মের এই চাঞ্চল্য বসন্তকালে পূর্ণ হয়। মাধবী লতাও এই কর্মশক্তির রূপ দেখতে পায়। বসন্তকালে সমস্ত অরণ্য এক হয়ে যায় বিচিত্র সৌন্দর্যের টানে। আনন্দের সঙ্গীতে তেমনি আমরা দেখতে পাই বড় দেশে তাদের যে ঐক্য তার বাইরের ঐক্য নয়, ভাবের ঐক্য নয়, বিচিত্র কর্মের মধ্যে তাদের ঐক্য। তো যে কোনো একটি তোমাদের এখানে করতে হবে, দুটি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে দেখো তোমাদের যেটা রয়েছে ভাব সম্প্রসারণ, এটার মূল ভাবটা কিনা, যার সম্পদের প্রাচুর্য আছে সে তার সম্পদের পরিমাণ আরো বাড়াতে চায় এবং সে নৈতিকতা বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। এবার এটা ভাব সম্প্রসারিত ভাবটা আমরা লিখছি, জগতে সম্পদশালীদের অর্থের তৃষ্ণা কখনো পরিপূর্ণ হয় না। তারা সম্পদ বাড়ানোর নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে। ভালো মন্দ, সত্য মিথ্যা, হিত আহিত, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা কেবলই ধন সম্পদ আহরণ করার নেশায় মেতে থাকে। ফলে বলে কৌশলে শুধুমাত্র ঐশ্বর্য ভাণ্ডার বৃদ্ধি করায় তাদের একমাত্র লক্ষ্য। এজন্য তারা দরিদ্রদের বঞ্চিত করতে
বা অন্যায়ভাবে তাদের সম্পদ করায়ত্ত করতেও সংকোচ বোধ করে না। এই বিত্তশালী ব্যক্তিবর্গের সীমাহীন লোভ ও অন্তহীন চাওয়া পাওয়ার কাছে অসংখ্য দরিদ্র মানুষকে বঞ্চনার শিকার হতে হয়। ঠিক আছে, এরকম করে আমরা ভাব সম্প্রসারণটিকে লিখলাম। এরপর আমাদের 6 নম্বর থেকে বলা হচ্ছে কম বেশি 300 শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। তো প্রথমে রয়েছে জীবন গঠনে খেলাধুলা, এরপর পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, মহাকাশ বিজ্ঞান চর্চার গুরুত্ব। ঠিক আছে, তিনটির মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে। তিনটি রচনা তোমরা ভালোভাবে পড়বে। এখানে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের যে ভূমিকা সেটা লিখছি। পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ ভূমিকা দিয়ে লিখছি। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ, স্বাস্থ্যোজ্জ্বল পরাময়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতার জন্য তারা তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এরপর ছাত্র সমাজের সক্ষমতা, পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সে বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্বও নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। উপসংহারে আমরা লিখছি ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। এভাবে আমরা এই যে প্রবন্ধ রচনা এটাকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এই কোশ্চেন পেপারের যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।